নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি। আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা পরাজিত। ইহ সংসারে প্রভাতমোহন কখনোই একচক্ষু হরিণের ভূমিকায় থাকেননি। চোখ কান দুই পরিষ্কার খোলা রেখে দুনিয়ার মাঠে চড়ে বেরিয়েছেন এবং এই যাবৎকাল অবধি এই অবস্থাতেই কাটিয়ে এসেছেন। লোকটা যাকে বলে একেবারে স্বপ্রতিষ্ঠিত পুরুষ, সামান্য অবস্থা থেকে যথেষ্ট অবস্থায় পৌঁছেছেন। জাগতিক জীবনে যা যা কিছু দরকার মোটামুটি সব কিছু আহরণ করে ফেলে সংসারটাকে সাজিয়ে নিয়ে একেবারে ডাটের উপর বাস করেছেন। অল্প বয়সে স্ত্রী মারা গেছে বলে যে জীবনটাকে বইয়ে দিয়েছেন তা নয়, আর আবার একখানা বিয়ে করে ফেলেও যে নতুন একটা জীবন লাভের চেষ্টা করেছেন তাও নয়। 3 মাসের ছেলে রেখে বউ মারা গিয়েছিল, তবু ভেঙে পড়েননি তিনি। বিধবা বোন অমলার সাহায্যে তাকে দিব্যি মানুষ করে তুলেছেন এবং জাত গোত্র মিলিয়েই এমন একখানি বউ ঘরে এনেছেন যাকে রূপকথার ভাষায় বলা হয় পরমা সুন্দরী। অবশ্য রাজকন্যা নয়, নেহাতি কেরানি কন্যা। তা সেটাই প্রভাতমোহনের পরিকল্পনায় ছিল। ছেলেকে বড়লোকের জামাই করবার দিক দিয়েও তার যাবার ইচ্ছে ছিল না। এই পর্যন্ত প্রভাতমোহনের 2 চোখ খোলার প্রমাণ পাওয়া গিয়েছে, কিন্তু হঠাৎ নদীর দিক থেকে একটা বান এসে বিঁধল প্রভাতমোহনের বুকে। এর জন্য তিনি প্রস্তুত ছিলেন না, দুঃস্বপ্নেও না। তাই প্রথমটা অবিশ্বাস্য বিস্ময়ে পাথর হয়ে গেলেন, বুঝতেই পারলেন না কথাটা তিনি ঠিক শুনছেন কিনা। কিন্তু ভয়ঙ্কর তো কখনো বেঠিক হয় না। তাই প্রভাতমোহন যখন কিছু ভেবে না পেয়ে চশমাটা চোখ থেকে খুলে টেবিলে নামিয়ে রেখে আবার তৎক্ষণাৎ তুলে নিয়ে চোখে লাগিয়ে বলে উঠলেন, হ্যাঁ, কি বললে? কি নিয়েছো তুমি? তখন প্রবালভূষণ অর্থাৎ প্রভাতমোহনের একমাত্র ছেলে শান্ত গলায় উত্তর দিল, গলফ ক্লাব রোডে একটা ফ্ল্যাট নিয়েছি, সে কথাই বলছি। গলফ ক্লাব রোডে ফ্ল্যাট নিয়েছ? প্রভাতমোহন প্রায় বোকার মতোই বলে ফেললেন, ফ্ল্যাট নিয়েছ মানে? মানে আর কি, এমনি নিলাম, মোটামুটি সুবিধেই পেয়ে গেলাম। পরশু সকালের দিকেই শিফট করব ভাবছি। পরশু সকালের দিকে? আর এখন আজকের সন্ধে। এই অগাধ সময়টা দয়া করে প্রভাতমোহনকে দিয়েছে প্রভাতমোহনের খোকা। এরপর আর দ্বিরুক্তি কিছু থাকতে পারে? প্রভাতমোহন তো আর অমলা নয় যে হাউ হাউ করে কেঁদে ফেলবেন, তারপর বলে উঠবেন, ওরে খোকা, এ কি সর্বনেশে কথা বললি তুই বাবা? না, প্রভাতমোহন অমলা নয়। তাই প্রভাতমোহন বললেন, ঠিক আছে। আর দ্বিতীয় কোনো শব্দ তিনি উচ্চারণ করেননি, শুধু ঠিক আছে টুকুই বলেছেন। সমস্ত পৃথিবীটা যখন বেঠিক বেতালা হয়ে পাক খেতে লেগে গেছে তার চারপাশে, সারা জীবনের সমস্ত বিশ্বাস, সমস্ত সঞ্চয়, সবকিছু যখন গোলমাল হয়ে গিয়ে একেবারে এলোমেলোভাবে ছড়িয়ে যাচ্ছে, তখন তিনি বললেন, ঠিক আছে। প্রবাল কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলো, হয়তো দ্বিতীয় কোনো কথার প্রত্যাশা করল, অথবা নিজের কথাটা বলে ফেলেই চলে যাওয়াটা কাপুরুষ জনচিত দেখাবে ভেবে সোজা সতেজ ভঙ্গিতে একটু দাঁড়িয়ে থাকলো, কিংবা হয়তো বাপকে আরো কটা কথা বলার সময় দিল, কে জানে। কিন্তু নিজে আর কিছু বলল না, বেরিয়ে গেল ঘর থেকে। প্রভাতমোহন অর্থশূন্য দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখলেন তার চলে যাওয়াটা। তিনি একবারও বলে উঠলেন না, ওরে খোকা, কথাটা কি সত্যি, নাকি আমাকে ঘাবড়ে দেবার জন্য তুই এমন বিদঘুটে একটা ঠাট্টা করলি বাবা? না, তিনি সে কথা বললেন না। ছেলে তার সঙ্গে হঠাৎ বিটকেল এমন একটা ঠাট্টা করতেই বা যাবেন কেন? কিন্তু তিনি এটা তো বলতে পারতেন যে ফ্ল্যাটটা তুমি কিনেছ না ভাড়া নিয়েছ,
যদি ভাড়া নিয়ে থাকো তবে ছেড়ে দাও, আর যদি কিনে থাকো তবে ভাড়া দিয়ে দাও। এতে তোমার যা কিছু আর্থিক লোকসান হবে ওটা আমি ম্যানেজ করে দেব। অথবা এটুকুও তো বলে উঠতে পারতেন, এখানে তোমার যদি ভয়ঙ্কর কিছু অসুবিধে ঘটছিল যার জন্য এমন একটা ডিসিশন তোমায় নিতে হলো, সেটা আগে একবার জানালে না কেন আমাকে? প্রভাতমোহন সেসব কিছুই বললেন না, শুধু বললেন ঠিক আছে। এরপর আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে খোকা নামের সেই যুবক ছেলেটা? একটুক্ষণ অর্থহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে প্রভাতমোহন হঠাৎ খুব সাধারণ একটা কথা ভাবলেন, আশ্চর্য, কথাটা খোকা নিজে আমায় মুখোমুখি বলতে এলো, অথচ এটা তো খোকা অমলার মারফতই বলতে পারত, সেটাই তো স্বাভাবিক ছিল। খোকা অবশ্য প্রথমে এই কথাটা তার পিসিকেই বলেছিল, পিসি, তোমায় আমি বলে রাখলাম, তুমি বাবাকে একটু জানিয়ে দিও। তা পিসি সেটুকু সহযোগিতা না করলে আর খোকা কি করতে পারে? তখন পরমা সুন্দরী বৌমাটি তার সুন্দর মুখে একটু কঠিন হাসি হেসে বলেছিল, তুমি এমন অদ্ভুত করছো, কোনো মানেই হয় না এইসবের। বলো তো তাহলে আমিই বলে আসি ওনাকে। বেড়ালির গলায় ঘন্টা বাঁধবার গৌরবটা না হয় আমার খাতাতেই জমা পড়ুক। প্রবাল বলেছিল, না থাক, এটা এমন কিছু ব্যাপার নয়, আমি বলবো। আর বাবাকে বলাটা যে এমন কিছু ব্যাপার নয় সেটা অভিনয় মঞ্চে নিখুঁতভাবে ফুটিয়ে তোলবার জন্য খোকাকে রীতিমতন রিহার্সাল দিতে হয়েছিল। কিন্তু প্রভাতমোহনের অবশ্য রিহার্সাল দেবার কোনো সুযোগ হয়নি। প্রভাতমোহন কিন্তু বিনা সাজসজ্জায়, বিনা মহড়ায় একেবারে স্টেজে দাঁড় করিয়ে দেওয়া হলো। তবু তো উতরে গেলেন বেশ ভালোভাবেই। নিষ্কম্প গলায় বললেন, ঠিক আছে। তারপর প্রভাতমোহন ভাবলেন, আমি এত বিচলিত হচ্ছি কেন? খোকা তো বদলিও হয়ে যেতে পারত, তাহলেও তো আমার খোকাকে আর চন্দনকে ছেড়ে থাকতে হতো। ছেড়ে থাকার ব্যাপারে অবশ্য বৌমা পরমার নামটা তিনি মনে আনলেন না। এখন ইচ্ছে করেই বললেন না, নাকি ভুলে গেলেন, কে জানে। অথচ পরমা এই ৩-৪টে বছর প্রভাতমোহনের সন্তোষ সাধনে আপ্রাণ করেছে, কাজে লাগেনি কিছু। তারপর তিনি আবার ভাবতে লাগলেন, কি বোকার মতন ভাবছি আমি। খোকা বদলি হয়ে গেলে তো শুধু আমার মন কেমন করত, তার বেশি কিছু তো নয়। কিন্তু এতে ঘরে বাইরে আত্মীয়, বন্ধু, প্রতিবেশী, পরিচিত সমগ্র সমাজে আমার মাথাটা কাটা যাবে না? অথচ সেই কাটা মাথাটাকে নিয়েই আমায় বেঁচে থাকতে হবে এই পাড়ায়, এই বাড়িতে। কারণ বাড়িখানা তো নিজের। আচ্ছা, বাড়ি তৈরি করবার মতন বোকামি আর কিছু আছে? বাড়ি তৈরি করা মানেই তো বিশেষ এক টুকরো জমিতে একেবারে শেকড় গেড়ে অনড় হয়ে বসে থাকা। যদি ভাড়াটে বাড়ি হতো তবে তো প্রভাতমোহন এই পরিচিত পরিবেশ ছেড়ে চলে যেতে পারত। এই মস্ত বাড়িখানার প্রলোভনেও তো প্রভাতমোহনের আত্মসম্মানী ছেলেকে আটকে রাখা গেল না। যে বাড়িখানার দোতলা আর তিনতলার দুটো অংশে হাত পা ছড়িয়ে বাস করেও বাকি নিচের তলাটা থেকে মাসে 700-800 টাকা আয় হয়, সেই বাড়িখানা ছেড়ে খোকাকে কোথায় কোন ফ্ল্যাটে উঠে যেতে হলো, এ কি অদ্ভুত কথা। অথচ খোকাই তো এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী। হিসেব মেলানো বড় কঠিন হয়ে যাচ্ছে প্রভাতমোহনের কাছে। একবার প্রভাতমোহন ভাবলেন, এখনই নিজের হাতে নিজের মাথাটাকে কেটে ফেলে ছুটে গিয়ে খোকাকে আর বৌমাকে বলবেন, কি এমন ঘটনা ঘটেছে যার জন্য তোমরা এভাবে চলে যেতে চাইছো? তোমাদেরকে এই ডিসিশনটা নেবার আগে একবারও মনে পড়ল না তোমরা চলে গেলে আমরা কি করে এই শূন্য বাড়িখানায় থাকব? কিন্তু মাথাটা কাটবার জন্য এই ছুরিখানা হাতে নিতে গিয়েও প্রভাতমোহন ঘৃণায় তা নামিয়ে রাখলেন। ভাবলেন,
আত্মসম্মান বোধ কি শুধু খোকারই আছে? আত্মসম্মান জিনিসটা কি শুধু এই যুগেই পাওয়া যায়? এমন সময় অমলা ঘরে ঢুকল, বলল, দাদা, খোকাকে তোমার কাছে আসতে দেখলাম। ও কি বলতে এসেছিল দাদা? প্রভাতমোহন ভুরু কুঁচকে বললেন, কেন, তুমি জানো না খোকা কি বলতে এসেছিল? জানি জানি, জেনেই বলছি, কিন্তু তুমি একবার ওকে বারণ করলে না দাদা? একবার ওকে বললে না, দুর্মতি করতে যাস নে রে খোকা। প্রভাতমোহন অমলার এই আর্ততায় এতটুকুও বিচলিত হলেন না। তিনি কড়া গলায় বললেন, কেন, বারণ করতে যাব কি জন্যে? সে দুর্মতি করতে চায়, তবে সে তার ফল ভুগবে। অমলা বসে পড়ল। এইভাবে কথা বলো না দাদা, বুদ্ধি থাকলে কি আর খোকায় কাজ করতে যেত? প্রভাতমোহন বললেন, ও, বুদ্ধি নেই বলছিস? কে বলল? যথেষ্ট বুদ্ধি আছে, আর না থাকলে বুদ্ধি যোগান দেবার মাস্টার তো আছে। অমলা ভাঙা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, সেই তো হচ্ছে কাল দাদা, সেই তো হচ্ছে কাল। তবু তোমার সেই দিন ওই কথাটা বলা খুব একটা ভালো হয়নি। এখন যদি একবার বলতে, রাগের মাথায় তখন কি বলতে কি বলেছি সেটাকেই তোরা বড় করে ধরছিস, তাহলে হয়তো। এখন খোকা আর বৌমা বাড়িতে উপস্থিত নেই। এইমাত্র বেরিয়ে যেতে দেখল অমলা, তাই সে কথাটা তার দাদার কাছে তুলতে এসেছে। নইলে জানে তো এই আলোচনায় প্রভাতমোহন হয়তো আরো কি কি অসতর্ক উক্তি করে বসবেন। তা অসতর্ক উক্তি তো করে বসেইছেন প্রভাতমোহন। তিনি চিৎকার করে বলে উঠলেন, ব্যাস, শুধু ওইটুকুই? দুজোড়া জুতো পরা পায়ের ওপর আমার মাথাটা খুললে ভালো হয় না? অমলা মলিন গলায় বলল, না না দাদা, সে কাজ আমি তোমায় করতে বলিনি গো দাদা। আসলে মা মরা ছেলেটাকে 3 মাস বয়স থেকে। প্রভাতমোহন তিক্ত কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ, 3 মাস বয়স থেকে তুমি মানুষ করেছিলে। বিধবা মানুষ ঠাকুর দেবতা পুজো পাঠে মন না দিয়ে ওকেই ধ্যান জ্ঞান করেছিলে। জানি জানি, সবই জানি। তা ও তোমার মান রাখলো? শুনতে হলো না অজ্ঞান বয়সে কে কি ঋণ দিয়ে রেখেছেন, চিরকাল ধরে সেই ঋণ শোধ করতে হবে। অমলা মাটিতে বসেছিল। টেবিলের একটা পায়া অমলার মুঠোয় চাপা ছিল। অমলা অন্য হাতটা দিয়ে সেই মুঠোটাকে চেপে ধরে আরো ভাঙা গলায় বলল, না না দাদা, খোকা তো কথা বলেনি আমায়। না, খোকা বলেনি, খোকার গুরুদেব তো বলেছে। তুই থাম অমলি, তুই আর ওর দোষ ঢাকতে যাসনি। গোড়া থেকে দোষ ঢেকে ঢেকে তুই ওকে অমন তৈরি করেছিস। অমলার ভিতরটা তোলপাড় করে উঠল। চিরদিনই দাদা তাকে এই নিয়ে দোষ দিয়ে এসেছে একথা সত্যি, কিন্তু সে বলার মধ্যে এতটা ভারও ছিল না আর এতটা ধারও ছিল না। তিনি বলতেন, তুই ওর মাথাটা খেলি অমলি, আদর দিয়ে দিয়ে তুই ওকে একটা বাদর করে তুলবি দেখছি। কিন্তু আজ এই ভয়ঙ্কর ক্ষণে যখন অমলার বুকের শিরাগুলো ছিঁড়ে পড়তে চাইছে, তখন সেই কথাটাই যতটা ধারালো ঠেকল ততটাই ভারী ঠেকল। অমলা রুদ্ধকণ্ঠে বলে উঠল, এ দোষ তো তুমি চিরকালই আমায় দিয়ে এসেছো দাদা, বলবার তো আর কিছু নেই। তবু এ যাবৎকাল খোকার কোনো নিন্দে তুমি কারো কাছে শুনেছ? কেউ ওকে দেখে মানুষ করার দোষ ধরেছে? তুমি তো অবুঝপনা করলে দাদা,
বিয়ে হয়ে গেলে যে ছেলের সঙ্গে একটু হিসেব করে ব্যবহার করতে হয়, সেটা তো তুমি মানতেই চাইলে না। প্রভাতমোহনের গলার স্বর তিক্ততায় আর তীব্রতায় আরো কর্কশ হয়ে ওঠে। সেই কর্কশ গলায় তিনি বলে ওঠেন, থাম তুই অমলি, এতখানি বয়সে এটাই আমার শিখতে বাকি ছিল। বিয়ে হয়ে গেলে ছেলে আমার কুটুম হয়ে যায়, আর ছেলের বৌমা বুঝি গুরুমা হয়ে যায়। আমরা তো আর বিয়ে করিনি। তোর বৌদির কি হাল ছিল এ সংসারে ভুলে গেছিস বুঝি? সেই সব কথা তুমি ভুলে যাও দাদা। সে কাল আর এ কালে যে অনেক তফাৎ। এখনকার ছেলে মেয়েদের আত্মসম্মান জ্ঞানটাই বড্ড বেশি। ও, তাই বুঝি গুরুজনের প্রাপ্য সম্মানটুকু আত্মসাৎ করতে হয় কেমন? অমলার প্রাণের মধ্যে আরো তোলপাড় করে ওঠে। অমলার মনের মধ্যে অনেক দিনের অনেক ঘটনাই একেবারে ছবির মতন ফুটে ওঠে, আর কিছু ঘটনা কাটার মতন বিঁধে থাকে মনে। সবচেয়ে যন্ত্রণাদায়ক হলো ওদের ওই কোথাও বেড়াতে যাবার সময় ছোট্ট ছেলে চন্দনকে পরমার বাপের বাড়িতে টেনে নিয়ে গিয়ে সেখানে তার মায়ের কাছে রেখে আসা। তবু কিছু বলবার মুখ নেই, শত কাটা ফুটলেও মুখ ফোটাবার উপায় নেই। এই তো অমলার নিজেরই অসতর্কতার ফল। অথচ কি বা বলেছিল সেদিন অমলা? শুধু একটু হাসির ছলেই তো বলেছিল, রোজ রোজ তোদের এই সন্ধেবেলা ছেলে রেখে বেড়াতে যাওয়া, পিসির তো পুজো পাঠ কাজকর্ম সব ডকে উঠে যাচ্ছে বাবা। ব্যাস, এর বেশি কিছু তো আর অমলা বলেনি। কিন্তু বলে ফেলেই বুকটা ধরফর করে উঠেছিল অমলার। সে নিজেই ভেবেছিল, কেন আবার এসব কথা মরতে বলতে গেলাম ছাই। কাল আবার অভিমান করে খোকা বেড়াতে যাওয়াটাই না বন্ধ করে বসে। না, বউ নিয়ে বেড়াতে যাওয়া খোকা বন্ধ করেনি, শুধু ছেলেটাকে পিসির কাছে রেখে না গিয়ে বয়ে নিয়ে গিয়ে শাশুড়ির কাছে রেখে যায়। কারণ এই যুগে অভিমান নামক শব্দটা ডিকশনারি থেকে হারিয়ে গিয়েছে। যেটা রয়েছে সেটা হলো আত্মসম্মান। তাই বড় সাবধানে চলতে হয় বড়দের। কিন্তু দাদাকে কিছুতেই এঁটে উঠতে পারে না অমলা। প্রভাতমোহন কিছুতেই মানতে চান না যে ছেলের বিয়ে হয়ে গেলে সর্বদা মনে রাখা উচিত যে বৌমাটি হলো তার কুটুমের মেয়ে, আর তার নিজের ছেলে হলো সেই বৌমার অধিকারভুক্ত সম্পত্তি মাত্র। কোনো কোনো সময় অমলা হেসে হেসে বোঝাবার চেষ্টা করেছে তার দাদাকে। কখনো কখনো বা বলেছে, দাদা, খোকা তো তোমায় আজকাল জমের মতন ভয় করতে শুরু করেছে গো। প্রভাতমোহন হয়তো বলেছেন, কেন? বড় বাহাদুরি করছে। বাপকে বাপের মতন ভালো না বেশে জমের মতন ভয় করছেন বাপ আমার। কেন রোজই বা সন্ধেবেলা বেড়াতে যাওয়া কেন? একদিন একটু ইচ্ছে করে না বুড়ো বাপের কাছে একটু বসি, দুটো কথা কই? অমলা তবুও পরিস্থিতি হালকা করতে বলেছে, তুমি বুড়ো? বাবা, তুমি তো খোকার থেকেও বেশি ইয়াং দাদা। কিন্তু এইসব কথা কি আর কাজে লাগে? এভাবে চলতে চলতে একসময় সেই সর্বনাশা দিন এসে উপস্থিত হলো। সেদিন ওরা কাউকে কিছু না বলে কয়েই ও বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে অনেক রাত করে ফিরল ঘুমন্ত ছেলেটাকে কাঁধে তুলিয়ে। দেখেই দপ করে জ্বলে উঠলেন প্রভাতমোহন, বলে বসলেন, এত স্বেচ্ছাচারিতা এ বাড়িতে থেকে চলবে না। অমলা অবশ্য জানি বড় দুঃখ পেয়েই দাদা সেদিন সেই কথাটা বলে ফেলেছিলেন। আসলে অনেক দিন পর সেদিন প্রভাতমোহন খুব বড় বড় চিংড়ি মাছ এনেছিলেন, আর অমলাকে বলেছিলেন ঠাকুরের হাতে সেগুলো ছেড়ে না দিয়ে অমলা যেন বেশ জম্পেশ করে রাঁধে, আর ইচ্ছে প্রকাশ করেছিলেন এর সঙ্গে ফ্রাইড রাইস বানাতে। ও জিনিসটা প্রভাতমোহনেরও প্রিয় আর খোকারও বিশেষ প্রিয়।
প্রভাতমোহন ভেবেছিলেন সেই প্রিয় বস্তু দুটো বাবা আর ছেলে একসঙ্গে বসে খাবেন। তাই তো সেদিন না খেয়ে দিয়ে অত রাত অবধি বসেছিলেন প্রভাতমোহন। অথচ তিনি খিদে সহ্য করতে পারেন না। খিদে পেলে শরীর আর মাথা দুই বেতাল হয়ে যায়। অমলা অবশ্য অনেকবার বলেছিল, দাদা ওরা হয়তো সিনেমা গেছে দাদা, ওদের অনেক দেরি হবে, তুমি বরং খেয়েই নাও। রেগে উঠেছিলেন প্রভাতমোহন আর ক্রমশই উদ্বিগ্ন হচ্ছিলেন। দেরি হলেই তো দুশ্চিন্তা হয়। অমলারে কি ভয় করছিল না? অহরহ রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটছে, তবু মুখে সাহস দেখিয়েছিল। প্রভাতমোহন অবশ্য ওর কোনো কথাই গ্রাহ্য করেনি। তিনি ভাবছিলেন, খোকার শ্বশুর বাড়িতে একটা টেলিফোন পর্যন্ত নেই যে ওখানে একটা ফোন করে ওদের খবর নেবে। অন্ততপক্ষে কখন ওরা বেরিয়েছে ও বাড়িতে থেকে, কিংবা আদৌ এখনো বেরিয়েছে কিনা ওখান থেকে, অথবা পথে ঘাটে কোনো বিপদ ঘটল না তো, কিংবা চন্দনের হঠাৎ কোনো অসুখ বিসুখ করল কিনা। এসব কিছু ভেবে ভেবে অস্থির হয়ে প্রভাতমোহন যখন বামুন ঠাকুরের হাতে বাস ভাড়ার পয়সাটা দিয়ে ওদের খোঁজ নিতে পাঠাচ্ছিলেন, তখন ওরা ফিরল সিনেমা দেখে আর নেমন্তন্ন খেয়ে। অমলা অবশ্য দোষ দেয় না দাদাকে। ধৈর্য জিনিসটা তো আর স্টিলের তৈরি নয়, অন্ততপক্ষে পুরুষ মানুষের তো নয়ই। কিন্তু প্রভাতমোহন তো সেদিন ওই একটা লাইন ছাড়ার কোনো কথাই বলেনি। অবশ্য ওই একটা লাইনই খোকাদের পক্ষে যথেষ্ট। তবু এখন অমলা ভাবছে, দাদা যদি একবার খোকার কাছে একটু নতি স্বীকার করে নিত। আর সে কথা প্রভাতমোহনকে বলা মাত্রই তিনি রেগে গিয়ে বলে উঠলেন, তোর বুঝি কোনো কাজ কর্ম নেই না রে অমলি? যদি না থাকে তাহলে মালা জপ করগে যা, কানের কাছে ভ্যান ভ্যান করিস নে। আহত অমলা চলে যাওয়া ছাড়া আর কী বা করতে পারত? অথচ ওর মনে হচ্ছে একটু বাদ দিলেই হয়তো এই বৃহৎ ভাঙনটা রোধ করা যাবে। অমলা চলে যাওয়ার পর থেকে ক্রমশই এলোমেলো চিন্তায় টুকরো টুকরো হতে থাকেন প্রভাতমোহন। তিনি ভাবতে থাকেন, আচ্ছা রাতারাতি এমন ভয়াবহ কিছু একটা ঘটতে পারে না যাতে ওদের এই যাওয়াটা বন্ধ হয়ে যায় এবং ওদের যাওয়ার এই বাসনাটাও বন্ধ হয়ে যায়? কিন্তু কি সেই অঘটন? প্রভাতমোহনের হঠাৎ স্ট্রোক হওয়া? না, সে তো প্রভাতমোহনেরই পরাজয় হবে। বেপরোয়া প্রভাতমোহন ভাবতে থাকে, আচ্ছা পরমার মা অথবা বাবা কোনো একজনের যদি রাতের মধ্যে কিছু একটা, না তাতে আর ওদের এ বাড়ি ছাড়তে বাধা কোথায়? বরং নিজেদের একটা স্বাধীন সংসার হলে ভাঙাচোরা বাকি মালটাকে নিজেদের কাছে নিয়ে আসবার সুবিধাই তো বেশি। খোকার কথা ওঠে না, কিন্তু পরমার যদি কিছু একটা, তাতেই কি আর সুবিধে হবে? বউয়ের কিছু হলে খোকা তো বাপকে আরোই ক্ষমা করতে পারবে না। না না, এসব কিছু নয়। হঠাৎ কালে যদি খোকার অফিসের বদলির অর্ডারটা চলে আসে, হ্যাঁ কিছুদিন হয়তো খোকাকে আর দাদুভাইকে প্রভাতমোহন কাছে পাবে না, তবু লোক সমাজে মাথাটা তো আস্ত থাকবে। তারপরেই আবার তিনি ভাবতে থাকেন, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে, ভয়ানক কোনো প্রাকৃতিক দুর্যোগ, তাহলে হয়তো ওদের যাওয়াটা বন্ধ হতে পারে। তারপরেই তাকিয়ে দেখলেন নির্মল নির্মেঘ আকাশের দিকে, আর ভাবলেন ওই আকাশ থেকে রাতারাতি বন্যা তো নামতে পারে না। না না, বাজে কথাগুলো ভেবে লাভ নেই। কিছু একটা করা দরকার, এক্ষুনি কিছু একটা করতে হবে। এমন কিছু একটা করতে হবে যাতে ওরা বেশ জব্দ হতে পারে। তারপরেই আবার প্রভাতমোহন ভাবছেন, ভারী আলাদা থাকবার শখ হয়েছে তাই না? তো যাক না, দেখুক না, দুদিন আলাদা থেকে দেখুক কত ধানে কত চাল, শখ একেবারে মিটে যাবে। বাপের হোটেলে আছিস, খাওয়ায় থাকায় একটি পয়সাও খরচ নেই, তাই মনে ভাবছিস ও আর কি, আড়াইখানা তো মানুষ। তো যা দেখ গে, আজকের যা দিনকাল পড়েছে।
রাতভর সমস্ত রকম কুটিল চিন্তায় বিষাক্ত হতে থাকেন প্রভাতমোহন। ঘুমের ধার কাছ দিয়েও যান না তিনি। কিন্তু প্রার্থনা, অভিশাপ, প্রবল ইচ্ছাশক্তি কিছুই তো কাজে লাগে না। সকালে উঠে দেখেন তেমনি নির্মল আকাশের নির্লজ্জ সূর্যটা নিত্যকার মতোই আলো ছড়াচ্ছে। শুধু আজকের দিনটাই হাতে আছে প্রভাতমোহনের। কাল সকালে এমন সময় প্রভাতমোহনের নাকের সামনে দিয়ে একখানা গাড়ি বেরিয়ে যাবে একেবারে মালপত্র বোঝাই করে। না, এ বাড়ির হয়তো কিছুটি নেবে না ওরা, শুধু নিজেদের ব্যবহার করা জিনিসগুলোই হয়তো নেবে। পরমার বাবা বিয়েতে তো কিছুই দিতে পারেনি। ওরা যা কিছু ব্যবহার করে সবই তো প্রভাতমোহন প্রদত্ত, সেসব ওরা নেবে না। হয়তো দাদু ভাইয়ের সেই দোলনা খাটটাও পড়ে থাকবে তিনতলার বড় ঘরখানার এক কোণে। একি প্রভাতমোহনের চোখে কি হঠাৎ লঙ্কার গুঁড়ো পড়ল? তাই তাড়াতাড়ি জলের কলের কাছে চলে গেলেন চোখ ধুতে। দিনের ঘণ্টাগুলো কি অদ্ভুত নিস্তরঙ্গভাবে কেটে গেল। এমনিতেই তো আজকাল বড় চুপচাপ বাড়িটা। চুপচাপ হয়ে গিয়েছিল। অমলার গলা তুলে ঠাকুরকে বকাবকি করে না, প্রভাতমোহনও আর কোনো সুযোগ পান না গলা তুলে কথা বলবার। আজও যথারীতি চলল সংসার চক্র, শুধু আরও নিঃশব্দে। খোকা দাড়ি কামালো, চান করলো, অফিসে গেল। পরমা ছেলেকে নাওয়ালো, খাওয়ালো, ঘুম পাড়ালো, নিজে খেলো। তারপর কি যে করলো ভগবান জানেন। প্রভাতমোহনের অবসর গ্রহণের পর থেকে পরমা তার সঙ্গে দুপুরে খেতে বসত। কিন্তু কিছুদিন থেকে সময়টা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। হয়তো ঠিক খেতে বসবার আগেই পরমা কোথাও বেরিয়ে যায়, অথবা আগেই কাজ আছে বলে খেয়ে নিয়ে কোথায় চলে যায়। আজ কি করলো ঠিক বোঝা গেল না। তবু প্রভাতমোহন কিছু একটা প্রত্যাশা করেছিলেন, কিন্তু সেসব কিছুই ঘটল না। প্রবাল যথারীতি অফিস থেকে ফিরে চান করলো, সামনের বারান্দার রেলিংয়ে ভিজে তোয়ালাটা ছড়িয়ে দিয়ে চা খেলো সেখানে বসে, এবং সন্ধ্যায় যেমন বউ নিয়ে বেরিয়ে যায় তেমনই বেরিয়ে গেল। কিন্তু ছেলেটা কই, তাকে তো সঙ্গে নিয়ে যেতে দেখলেন না। একটু পরে গুটি গুটি পায়ে প্রভাতমোহন চলে এলেন অমলার কাছে। বললেন, কে আজ যে পিসির বড় ভাগ্য দেখছি, তা পকেটে করে ছেলে নিয়ে যাওয়া হলো না কেন? অমলা কোনো কথা বলল না। বোঝা গেল কথা বলার ক্ষমতা নেই বলেই সে বলল না। ছেলেটাকে কোলে ফেলে চাপড়েই চলেছে। এক্ষুনি একে পিটিয়ে পিটিয়ে ঘুম পাড়াচ্ছিস কেন? অমলা রুদ্ধ কণ্ঠ থেকে বলল, বলে গেছে দাদা। তা বলবে বই কি, বুড়ো পাছে নাতিকে নিয়ে একটু খেলে সে তো সহ্য হবে না। অমলা কোনো কথা বলল না। যে অমলা কথা বলার সুযোগ পেলে সহজে ছাড়ে না, একটা কথা বলার সুযোগ পেলে 100টা বলে, সে আজ কোনো কথাই বলল না। এখনই একে ঘুম পাড়িয়ে শোয়াতে যাবি নে, আমি একে জাগাবো। প্রভাতমোহনের গলাটা যেন প্রতিহিংসার মতন শোনালো। অমলা ভয়ে ভয়ে বলল, সে আবার কি গো দাদা, কাঁচা ঘুম ভাঙালে বাচ্চাটা কাঁদবে না? কাঁদুক, আমি ভোলাবো। ও তুমি পারবে না দাদা, দেখি না পারি কি না। এ কথা বলে ছেলেটাকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে নড়িয়ে বসিয়ে ডেকে ডেকে ঘুম ছাড়ালেন। ছেলেটা বোকার মতন তাকিয়ে রইল দাদুর মুখের দিকে। দাদুকে দেখে হাসলও না, কাঁদলও না। তার মানে তার চোখে ঘুমের রেশ রয়েছে। এই হলো প্রকৃষ্ট সময়। ছেলের বাড়ি ছাড়া আটকাতে নিরুপায় প্রভাতমোহন একেবারে বেপরোয়া হয়ে উঠেছে। গুঁড়ো কুটিল একটা সিদ্ধান্ত নিয়ে হোমিওপ্যাথির বাক্সটা পারলেন প্রভাতমোহন। বেছে বেছে একটা শিশি বার করলেন। ভাবলেন, কয়েকটা পালসেটিলা খেলে এমন আর কি ক্ষতি হতে পারে একটা বছরখানিকের ছেলে? যেটি চাইছেন শুধু সেটিই হবে, অর্থাৎ ছেলেটার পেটটাই খারাপ হবে। আর রাত থেকে যদি ছেলের পেট খারাপ হতে থাকে, তাহলে বাপ সকালে উঠে ডাক্তার ডাকার চেষ্টা করবে, নাকি ভিটে মাটি ছেড়েই অন্যত্র যাবার তোড়জোড় করবে? সেটা হতে পারে না। তার মানে কালকে সকালটায় বাধা পড়ল, তারপর তো মনটাও ঘুরে যেতে পারে খোকার।
প্রভাতমোহন ভাবলেন, না না, গোটা কতক দানায় কিছু হবে না। প্রভাতমোহনের ছোট মামার ছোট ছেলেটা একবার চুরি করে প্রায় আধা শিশি পালসেটিলার শেষ করেছিল লজেন্স ভেবে, কিন্তু কি আর হয়েছিল, ওই পেটটাই বেদম খারাপ হয়েছিল। তা প্রভাতমোহন বুঝে শুনেই দেবেন। শিশিখানা খুলে একটি দানা নিয়ে প্রায় জোর করেই ছেলেটার জিভে ধরিয়ে দিয়ে বললেন, লদেন্ট খাবে দাদু, লদেন্ট। জিভে বাচ্চাটার মিষ্টি স্বাদ লাগলো। ছেলেটা হাত বাড়িয়ে শিশিটা ধরল। কচি হাত দুটো দিয়ে শিশিটাকে একেবারে বুকের মধ্যে চেপে ধরল। এখন ভারী ভয় পেয়ে গেলেন প্রভাতমোহন। তিনি চমকে উঠে ভাবলেন, তিনি কি করতে যাচ্ছিলেন? ছি 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 ছি, এর গায়েও তো তার নিজের রক্তই বইছে। এবার ওর চেপে ধরা কচি হাতটা থেকে ছাড়িয়ে নিলেন শিশিটা। জানলা দিয়ে শিশিটাকে ছুঁড়ে ফেলে দিতে চাইলেন, কিন্তু সাহস হলো না। যদি কারো চোখে পড়ে যায়? না না, এই জিনিস ফেলা চলবে না। ঘর থেকে বেরিয়ে এলেন। দালানের বেসিনের কলের তড়ির মুখে শিশির মুখটা খুলে ধরলেন। বারবার করে ধুয়ে শিশিটাকে একেবারে সাফ করে দিলেন। খুনের চিহ্ন গোপন করবার মতন বেসিনে জল ঢেলে ঢেলে হারিয়ে যাওয়া দানাগুলোকেই পার করতে লাগলেন একের পর এক। তারপর খালি শিশিটাকে রেখে দিলেন বাক্সের মধ্যে। তারপর পরাজিতের ভঙ্গিতে অমলাকে ডাক দিয়ে বললেন, এই অমলি, একে নিয়ে যা, ঘুম ছাড়ছে না, কাঁদতে লেগেছে। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।